তো আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করতেছি। ফার্স্ট ক্লাস আজকে আমাদের প্রথম টেন্সের উপরে প্রেজেন্ট টেন্স। তো আমি মনে করি আগেও বললাম যে টেন্সটা যদি কেউ ভালো করে শিখে তাহলে তার আল্লাহর রহমতে রাইটিংয়ে এবং স্পিকিংয়ে অনেকটাই মোর দ্যান 50%ই তাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে। তো আসুন আজকে আমাদের তিনটা টেন্সের মধ্যে আজকে আমরা প্রেজেন্ট টেন্স শিখব। তো প্রেজেন্ট টেন্স বলার আগে আগে টেন্স সম্পর্কে বলে নিই একটু, যে টেন্স আসলে কি। টেন্স অর্থ ক্রিয়ার কাল বা সময়। তো টাইপস অফ টেন্স, টেন্সেস আর অফ থ্রি টাইপস: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো ইচ টেন্সেস আর অফ অ্যাগেইন ফোর টাইপস। প্রত্যেকটা এই যে তিনটা টেন্স বললাম, ওয়ান প্রেজেন্ট টেন্স, টু পাস্ট টেন্স, থ্রি ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার: ওয়ান ইনডিফিনিট, টু কন্টিনিউয়াস, থ্রি পারফেক্ট, ফোর পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যদি আমরা প্রেজেন্ট টেন্স আজকের আলোচনার বিষয়, তেমনি বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো যেদিন আমরা আবার নেক্সট ক্লাসে পাস্ট টেন্সের আলোচনা করব, সেদিন আমরা সেভাবেই বুঝবো: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে তার পরবর্তী ক্লাসে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, সেদিন আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে আমাদের প্রেজেন্টের চারটার উপর আলোচনা হবে। তো আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি এখানে, এই 12টি টেন্সের যেই প্রত্যেকটা তিন প্রকার টোটাল টেন্স, তার প্রত্যেকটা যদি 4 প্রকার করে হয় তাহলে টোটাল দাঁড়ায় 12 প্রকার। এই 12 টাইপস অফ টেন্সেস এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটু বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে পরবর্তীতে যাতে আমরা খুব সহজে ক্যাচ করতে পারি, সেই ক্ষেত্রে আমি এই জোড় সংখ্যা টেন্সগুলিতে একটি কালারের কম্বিনেশন দিয়ে রেখেছি। সেটা হচ্ছে কালার জোড় সংখ্যার মধ্যে আছে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 6 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস, 8 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 10 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড 12 নাম্বার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলি জোড় সংখ্যার টেন্স। এটা এই কারণেই বলতেছি একটু স্পেশাল, কারণ এই সমস্ত টেন্সগুলি, এই 6টা টেন্সের সাবজেক্টের পরে যে ভার্ব, অক্সিলারি ভার্বগুলি আসবে, তারপরে যেই প্রিন্সিপাল ভার্ব আসবে, সেই প্রিন্সিপাল ভার্বের সঙ্গে সব সময় অলওয়েজ আইএনজি যোগ করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, নোট মনে রাখার জন্য। আর এই 12টি টেন্সের মধ্যে এই যে দুইটি টেন্স এখানে ইয়েলো কালারে আমি দিয়ে রেখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই 12টি টেন্সের মধ্যে এই দুইটি টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না ডাইরেক্টলি, বাকি 10টিতেই অক্সিলারি ভার্ব থাকে। সেই ক্ষেত্রে এই দুটিতে অক্সিলারি ভার্ব ডাইরেক্ট নেই। তো এই হলো বিষয়। এরপর আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে আসছি। যেহেতু আজকের টপিক প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্টের প্রথম টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ দুইটি বিষয় একদম কমন: প্রথমে সাবজেক্ট, শেষে অবজেক্ট বা এক্সটেনশন। আর মাঝে থাকবে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মূলত প্রথমেই প্রধান যে বিষয়টি আমাদের থাকতে হয়, সেটি হলো প্রিন্সিপাল ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা এখন এক্সারসাইজ অন টেন্স অর এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স।
এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল আমরা দেখব যে এই সাবজেক্ট আই, ভার্ব ইট, অবজেক্ট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। তেমনি উই ইট ব্যানানা। 3 নাম্বার ইউ ইট জ্যাকফ্রুট। 4 নাম্বার ইউ ড্রিঙ্ক জুস। নাম্বার 5 হি ড্রিঙ্কস কফি। অ্যান্ড নাম্বার 6 দে টেক ড্রিঙ্কস। অর্থাৎ আমরা এখানে 6টি এক্সাম্পল দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা এই 5টি সেন্টেন্সে 1, 2, 3, 4 এই 4টি এবং 6 এই 5টি সেন্টেন্সের ভার্বের সঙ্গে কোনো এস বা ইয়েস যোগ করিনি, বাট এই নাম্বার 5-এ ড্রিঙ্কের সঙ্গে এস যোগ করেছি। এর কারণ হচ্ছে এর সাবজেক্টটি থার্ড পারসন, হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবে তার ভার্বের সঙ্গে অবশ্যই এস অথবা ইএস যোগ করতে হবে। তবে থার্ড পারসন প্লুরাল হলে কখনোই কোনো এস বা ইয়ের যোগ হবে না তার প্রিন্সিপাল ভার্বের সঙ্গে। যেমন দে, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই শুধু টেক হয়েছে, টেক্স হবে না, কারণ এইটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো আমরা এখানে রুল 1 অর্থাৎ একটা বিষয় দেখতেছিলাম যে হি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার সাথে এস বাই এর যোগ হয় ভার্বের সাথে। যেমন শি ভার্বের সাথে এস বাই এর যোগ হয়েছে, শি লাইকস সুইট। হাসান গোজ টু স্কুল, এই হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার ভার্বের সাথে এস বাই এর যোগ হয়ে গেছে, এখানে ইয়ের যোগ হয়েছে। তো তেমনি উইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ভার্বের সাথে এস বাই এর যোগ হবে, সো এখানে ব্লোর সঙ্গে এর যোগ হয়ে ব্লোস। তেমনি ভাবে আমরা এখন দেখব যে এই ট্রি থার্ড পারসন এবং সিঙ্গুলার, তার ভার্বের সাথে কিন্তু এস যোগ হয়েছে, ট্রি গিভস উড। কিন্তু ট্রিজ এইটা থার্ড পারসন বাট সিঙ্গুলার না, এটা প্লুরাল, তাই কিন্তু তার ভার্বের সাথে কোনো এস বা ইয়ে যোগ হয়নি। এটা একটা বিষয় যে আমরা দেখতে হবে থার্ড পারসনাল সিঙ্গুলার না প্লুরাল, এটার উপর ডিপেন্ড করে আমরা এস বা ইয়ে যোগ করব। তেমনি ভাবে এখানে দেখতেছি আওয়ার ক্লায়েন্ট ডিমান্ডস, ক্লায়েন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডিমান্ডস এর যোগ হয়েছে, আর ক্লায়েন্টস এটা প্লুরাল, তাই এস বাই এর যোগ হয়নি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই পারসন যে আমি বলতেছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড পারসন ইউ, ইয়োর, দৌ, দৌ, ইউ, ইয়োর, দৌ, এগুলি। থার্ড পারসন হি, শি, হিম, যা কিছু আছে এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদে যা আছে সব থার্ড পারসন। তাহলে কোনগুলি সিঙ্গুলার আর কোনগুলি প্লুরাল এটা আমরা দেখব। এই ফার্স্ট পারসন এই সিঙ্গুলার হচ্ছে আই, মি, মাই, মাইন, এগুলো আপনারা জানেন বুঝেন। আর প্লুরাল হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার। সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইউ, দৌ, এগুলি। এটা সেকেন্ড পারসন আসলে সেকেন্ড পারসনের ক্ষেত্রে প্রায় একই, মানে সিঙ্গুলার প্লুরাল একই, বিষয়টা বুঝে নিতে হবে। আর থার্ড পারসনের ক্ষেত্রে হি, শি, ইট, হিম, এগুলি সব থার্ড পারসন, এগুলি হলো সিঙ্গুলার। আর এই যে এগুলি হচ্ছে প্লুরাল, দে, দেয়ার, দেম, দেয়ার, এগুলি। আর এখন বিষয় হচ্ছে আমরা এই পার্সন গুলি দেখলাম সিঙ্গুলার প্লুরাল, আসলে আমরা কখন সাবজেক্টে এগুলি ইউজ করব আর কখন প্লুরালে অবজেক্ট ইউজ করব এই বিষয়গুলো দেখতে হবে। এগুলি আসলে সাবজেক্ট হিসেবে বসে আর এখানকার এই অবজেক্ট হিসেবে বসে। আর প্লুরালের ক্ষেত্রে এইগুলি সাবজেক্ট হিসেবে বসে আর এই শুধুমাত্র আসটা অবজেক্টের জায়গায় বসে। আমি ওই প্রথমে বলছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। তো এই সাবজেক্টের জায়গায় কোনগুলি বসবে আর অবজেক্টের জায়গায় কোনগুলি বসবে সেটাই বললাম আর কি এই টেবিলের মাধ্যমে। তো আমরা এটা দেখলাম, এক্সাম্পল গুলি আমরা একটু দেখে নিব যে এনিওয়ান হ্যাজ দিস কোর্স। হ্যাঁ, প্রত্যেকে যে কারো এই কোর্সটা থাকতে পারে। হ্যাজ এখানে একটা ভার্ব আছে, ইউ হ্যাভ দিস কোর্স, তোমার এই কোর্সটি আছে, আর এটাও একটা ভার্ব। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা যেহেতু এই এনিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাই আমরা নেগেটিভ করার সময় ডাজ নট ব্যবহার করব। আর যখন ডাজ নট ব্যবহার করব তখন হ্যাজ এর পরিবর্তে হ্যাভ ব্যবহার করব। আর তেমনি ভাবে এখানে আমরা যখন ইউ নেগেটিভ করার সময় আমরা ডন্ট ব্যবহার করব, আর তার এখানে মূল ভার্বটা যা থাকবে আছে তাই থাকবে। আর ইন্টারোগেটিভ করার সময় আমরা সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে ডাজ বসাবো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর যদি বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি যেগুলি হয় সেগুলির জন্য ডু বসাবো। সরি। তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য, যে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ আমরা একসঙ্গে ডাজের সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে আমরা নেগেটিভ করতে পারি, আবার ইন্টারোগেটিভ একসঙ্গে, ডন্ট একসঙ্গে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করলাম। এবার আমরা দেখব যে আমরা প্রায় লিখি আই ডু, আমি করি। আমি যদি এটাকে এখন ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডু আই ডু, ডু আই ডু। অর্থাৎ এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ডুটা অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব দুইটা, ডু এবং ডাজ, ডু এবং ডাজ। আই এর জন্য আমরা এখানে ডু ব্যবহার করতেছি, ডু আই ডু এখানে ইন্টারোগেটিভ সাইন হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু আই নট ডু ইট, এভাবে, অথবা একসঙ্গে ডন্ট আই ডু ইট। আর যখন আমরা এটা হি ডাজ, সে করে, তখন যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এই ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই ডাজ অর্থাৎ ডু এর সঙ্গে ভার্বের সঙ্গে এস বাই ই এর যোগ হয়ে এই আমরা ইএসটা তখন যোগ হয়েছে, এই ইএসটা বাদ দিয়ে আমরা ডু লিখব। কারণ আমরা এই যে যখন সাবজেক্টে ডাজ ব্যবহার করব তখন কিন্তু সেই ডাজের কারণে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএসটা বাদ যাবে। আপনারা কি এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছেন? জি ভাই, আচ্ছা, ক্লিয়ার হচ্ছে। জি, থ্যাংক ইউ। তো আমরা এখন দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে মূলত কখন কখন ইউজ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউনিভার্সাল ট্রুথ যখন আমরা কোনো সেন্টেন্স লিখি তখন প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ হয়, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ম্যান ইজ মর্টাল, আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, এইভাবে। আবার হিস্টোরিক প্রেজেন্টের সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। কাস্টমস এন্ড হ্যাবিট মানে প্রথা বা রীতিনীতি, অভ্যাস, এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। আর কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমরা প্রায় ইউজ করি আমাদের কথায়, স্পিকিং এ বা রাইটিং এ, যেমন ইউজুয়ালি, নরমালি, সামটাইমস, অলওয়েজ, অকেশনালি, অফেন, অন ফ্রাইডেজ, টুয়াইস, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি সেঞ্চুরি। অর্থাৎ এভরি সঙ্গে যা কোনো বিষয় থাকবে, মানে কোনো টাইম থাকবে, সেইগুলি আমরা যখন এই ধরনের ওয়ার্ড আমরা কোনো সেন্টেন্সে পাবো তখনই আমরা এই সেন্টেন্সগুলো যখন ব্যবহার করব, কোনো এই ওয়ার্ডগুলি যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করব তখন অবশ্যই সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব। যেমন আই অলওয়েজ ফলো দ্য রুলস অফ হেলথ। আই এখানে অলওয়েজ আছে, অলওয়েজ, অর্থাৎ অলওয়েজ থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহার করব। আই অলওয়েজ ফলো দ্য রুলস অফ হেলথ। আবার অনেক সময় আমরা যখন কোট করে লিখি, কেউ কোনো শেক্সপিয়ার আপনারা জানেন, ইনি বলেছেন কে, যে লাইফ ইজ লে টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, এইভাবে যখন আমরা কোট করি তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখি। যেমন সেজ, শেক্সপিয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এর যোগ হয়েছে। গোল্ড স্মিথ সেজ, হ্যান্ডসাম ইজ দ্যাট, হ্যান্ডসাম ডাজ। সো কোট করার সময় আমরা এভাবে ইউজ করি। নিউজ পেপার হেডিং এ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। তারপরে কন্ডিশনাল সেন্টেন্সে, কন্ডিশনাল সেন্টেন্স নিয়েও এখানে আমাদের সিলেবাসে আছে টপিক, একদিনের ক্লাস। তো সেই কন্ডিশনাল সেন্টেন্স আমরা সেদিন খুব ভালোভাবে বুঝতে পারবো। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল এই 5 নাম্বার ক্লাসে থাকবে। তো সেই বিষয়টা আমরা সেদিন ভালোভাবে ইনশাল্লাহ বুঝবো। যেমন ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম। হ্যাঁ, এই যে ইফ তারপরে কিন্তু হি ওয়ান্টস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তারপরে আই উইল হেল্প হিম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু আমরা কন্ডিশনালি ইউজ করতেছি। তেমনি ভাবে আনলেস ইউ রিড সিরিয়াসলি, আনলেস মানে যদি না, ইউ রিড সিরিয়াসলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইউ উইল নট ডু ওয়েল, এই প্রেজেন্ট ইনডিফিনিটের পরের অংশে ফিউচার ইনডিফিনিট। সো এই কন্ডিশনাল সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। আর হেয়ার এবং দেয়ার দিয়ে যে সমস্ত সেন্টেন্স থাকে সেগুলোও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেই ব্যবহার করি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস আছে ভোকাবুলারি, সেগুলি হলো এই যে ভোকাবুলারি গুলি বা ওয়ার্ডস গুলি আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়ার্ডগুলি যখন আমরা কোনো সেন্টেন্সে ইউজ করব, তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সেই সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো টেন্সে আমরা এই ওয়ার্ডগুলি ব্যবহার করব না। তো এই কারণে এই ওয়ার্ডগুলি আমরা যদি 5-7 বার মানে উচ্চারণ করে, হ্যাঁ, লাউডলি যদি আমরা পড়ি বা বারবার দেখি, তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো যে এগুলির ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। যেমন আই অ্যাম ওয়ান্টিং এ বুক, আমি একটি বই চাচ্ছি, এটা ইনকারেক্ট। কারেক্ট হবে আই ওয়ান্ট এ বুক। যেহেতু এখানে ওয়ান্ট আছে, এই ওয়ান্ট ওয়ার্ডটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়। এখন আমি যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতেছি যে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যেটা দেখেছিলাম, এই অক্সিলারি ভার্বটা কিন্তু সেখানে ছিল না, আর প্রিন্সিপাল ভার্বটা ছিল। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ ভার্ব থাকতেই হবে একটা সেন্টেন্সে। তো এখানে নতুন একটা বিষয় অ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি কি আমরা একটু দেখে নিব। যে অক্সিলারি ভার্ব, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট আমি বললাম যে ডু, ডাজ, যেগুলি দিয়ে আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ করি সেগুলি। আর তেমনি ভাবে কন্টিনিউয়াস হলো এম, ইজ, আর, তারপরে হ্যাভ, হ্যাজ, ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাড, শ্যাল, উইল, এই 13টা কিন্তু অক্সিলারি ভার্ব। মানে অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সিম্পল অক্সিলারি ভার্ব, সিম্পল এভি অক্সিলারি ভার্ব, এই 13টা। আর অক্সিলারি ভার্ব আরেক প্রকার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই এই 17টা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, দেয়ার, মাস্ট, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, অট টু, হ্যাড বেটার, উড রেদার, এই 17টা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এগুলি এই 17টা সাবজেক্টের পরে বসার পর যখন এগুলির পরে কোনো প্রিন্সিপাল ভার্ব বসে, তখন কিন্তু একদম ভার্বের বেস ফর্মটা বসে। তখন ভার্বের সঙ্গে কোনো এস বা ইয়ের যোগ হয় না, পাস্ট ফর্ম হয় না, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই সিম্পল অক্সিলারি ভার্বগুলি টেন্স অনুযায়ী বসে। যেই টেন্সে আমরা ব্যবহার করব সেই টেন্স অনুযায়ী এগুলি বসবে, এবং তারপরের প্রিন্সিপাল ভার্বগুলি ওই টেন্স অনুযায়ী ওই ভার্বের ফর্মটি ব্যবহার হবে। তো আমরা একটু দেখে নেই। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম ইটিং পিৎজা। সো এখানে এই যে এম, ইজ, আর, আমি বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর ব্যবহার হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর ব্যবহার হওয়ার পরে এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব এম, ইজ, আর, তখন তার প্রিন্সিপাল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। প্রিন্সিপাল ভার্বের সঙ্গে অর্থাৎ বেস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন ইউ আর ইটিং বার্গার, এখানে ইউ এর সঙ্গে আর, হি অথবা শি অথবা হাসান অথবা সাদিয়া অর্থাৎ বয় অথবা গার্ল যেই হোক, তার সঙ্গে হবে ইজ। ইটিং পুডিং, সো এগুলির সঙ্গে ইজ হবে। তাই আমরা দেখতে পাচ্ছি এম, ইজ, আর এগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, এবং তার পর প্রিন্সিপাল ভার্বের প্রত্যেকটার সঙ্গে অবশ্যই আইএনজি যোগ হবে। যেমন দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল নাও, এখানে আর আছে তাই তার ভার্বের সঙ্গে আইএনজি। হি ইজ ওয়ার্কিং, এখানে ইজ আছে তাই ওয়ার্কিং। এটা হচ্ছে মূল বিষয়। যখন আমরা এম, ইজ, আর ব্যবহার করব অবশ্যই তার প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল নাও, এখানে আর আছে তাই গোয়িং, ইজ আছে ওয়ার্কিং। সালমা ইজ নট ওয়েটিং, এখানে ইজ আছে ওয়েটিং। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজ হি রানিং ইন দ্য ফিল্ড, এখানে ইজ আছে তাই রানিং। এইভাবে ইজেন্ট, এটা হচ্ছে ইজ এর সঙ্গে নট যোগ করে সংক্ষিপ্ত ইজেন্ট, এখানে রিসাইটিং। এইভাবে আইএনজি যোগ হবে এম, ইজ, আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি?
জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। জি থ্যাংক ইউ। আমি আজকে একটু বলে নেই, মানে প্রথম ক্লাস তো, তারপর থেকে আপনাদের সাথে ইন্টারাকশন করব ইনশাল্লাহ, জিজ্ঞেস করব মাঝে মধ্যে। আজকে ফার্স্ট ডে, একটু শেষ করে দেই আর কি। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন কিছু ওয়ার্ডস বললাম, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ওই ধরনের কিছু ওয়ার্ডস আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসও আছে, যেমন নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, অলওয়েজ। অলওয়েজটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ইউজ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে এটা ইউজ করব। তারপরে আছে কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি, ফরএভার, রিপিটলি। এই ধরনের কিছু শব্দ, ওয়ার্ড বা ভোকাবুলারি যখন আমরা কোনো সেন্টেন্সে পাবো বা ইউজ করব, তখন সেই সেন্টেন্সটা অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করব বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে লিখব। যেমন আই অ্যাম লিভিং মাই হোমল্যান্ড ফরএভার। ফরএভার থাকলে কি হবে? ফরএভার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তেমনি ভাবে মাই মাদার ইজ কন্টিনিউলি কমপ্লেইনিং টু মাই ফাদার এগেনস্ট মি ফর নেগলেক্টিং স্টাডিজ। এই যে কন্টিনিউয়ালি, এইখানে কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়ালি, এই যে ব্যাপারটা আছে, এই ধরনের থাকলে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। অর্থাৎ এই কারণে এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে যে এইগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ হয়। তারপরে এখানে আমি দেখাচ্ছি যে হি ইজ অলওয়েজ ডিস্টার্বিং মি। ইজ হি অলওয়েজ ডিস্টার্বিং মি, এই কোন সাবজেক্টের আগে যখন সেই অক্সিলারি ভার্বটা বসানো হয় তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আর এই ইজ হি নট অলওয়েজ ডিস্টার্বিং মি, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ এবং সাথে নেগেটিভ এই নট আছে। তো আরেকটা আমি এখানে দেখাচ্ছি, ইজ নট হাসান প্লেইং ক্রিকেট। এই নট আছে, এখানে আমরা একটা বিষয় খেয়াল করলে দেখবো যে ইজে, হি এর পরে নট, বাট হাসানের আগে নট। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, কিন্তু এখানে আমরা নটটা পরে ইউজ করছি কারণ আমরা জানি যে প্রোনাউন, হি প্রোনাউন, এর পরে আমরা নট ইউজ করব, আর হাসান নাউন, তাই তার আগে আমরা নট ইউজ করব। অর্থাৎ নাউনের আগে আর প্রোনাউনের পরে নট ইউজ করা হয়। তবে যদি আমরা এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে সেটা অবশ্যই সামনেই বসবে, তখন আগে পরে আর কোনো ব্যাপার থাকতেছে না। কিন্তু যদি নট আমরা আলাদাভাবে ইউজ করি তাহলে এই ব্যাপারটা মনে রাখতে হবে যে নাউনের আগে প্রোনাউনের পরে নট ইউজ করা হয়। তো এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এরপর আসতেছি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেম ভাবে দেখব যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এবং প্রিন্সিপাল ভার্ব বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিন্সিপাল ভার্ব যেটা বসবে তার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ইউজ করব তখন তার প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন ফর এক্সাম্পল, আই হ্যাভ মেড মাই হাউস ওয়ার্ক। আই হ্যাভ মেড মাই হাউস, আই হ্যাভ মেড মাই হাউস। এখানে হ্যাভ আমরা ইউজ করেছি এই আই এর পর, তাই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড ব্যবহার করেছি। আর এটা নেগেটিভ, আই হ্যাভ নট গন টু কলেজ। এখানে হ্যাভ আমরা ইউজ করেছি যেহেতু এই যে প্রেজেন্ট পারফেক্ট। আসলে প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান। অর্থাৎ আমরা এই মাত্র কোনো কাজ করলাম যা কমপ্লিটলি অতীত হয়ে যায় নাই, সেই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্সগুলি লিখব বা বলবো। যেমন আমি আই হ্যাভ নট গন টু কলেজ, আমি কলেজে যাইনি, এটা আই হ্যাভ নট গন টু কলেজ। আর যখন আমরা এই হ্যাভ বা হ্যাজ ইউজ করব তখন আমরা অবশ্যই প্রিন্সিপাল ভার্বটা যেটা থাকবে বা ইউজ করব সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তো পাস্ট পার্টিসিপল ফর্মের বিষয়টা আসলে একটু খেয়াল করতে হবে যে আমরা এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে PV1, প্রেজেন্ট পাস্ট ফর্ম PV2, পাস্ট পার্টিসিপল ফর্ম PV3, এটা কিসের উপর ডিপেন্ড করে বা কত প্রকার, কিভাবে মনে রাখবো? এটা আসলে এই প্রিন্সিপাল ভার্বটা আসলে মূলত দুই ভাবে আমরা মনে রাখবো, একটা হলো রেগুলার ভার্ব আর একটা হলো ইরেগুলার ভার্ব। অথবা এটাকে রেগুলার ভার্বকে আমরা বলবো উইক ভার্ব আর ইরেগুলার ভার্বকে বলবো স্ট্রং ভার্ব। যেমন আমরা রেগুলার ভার্ব বা উইক ভার্বে দেখতেছি যে ইডি, শুধু ইডি যোগ করেই আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পাই। যেমন ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড, এইভাবে। অর্থাৎ শুধু ইডি যোগ করলে আমরা প্রেজেন্ট ফর্মকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জ করতে পারি, ট্রান্সফার করতে পারি। কিন্তু স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্বটা আমরা দেখব যে
বিকাম, এখানে বিকেম, আবার বিকাম, অর্থাৎ দুইটা চেঞ্জ, দুইটা টু ফর্ম অফ দ্য ভার্ব আর সেম, দুইটা ফর্ম সেম আর একটা ফর্ম ভিন্ন। যেমন বাই কেনা, বট বট, দুইটা সেম। ব্রিং মানে আনা, ব্রড ব্রড, এখানে বাইয়ের ব্রড পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মে আর নেই, আর এটাতে আর আছে, যেমন এখানে আর আছে ব্রিং। তো এই হচ্ছে বিষয় যে এখানে দুইটা সেম আর এখানে তিনটাই আলাদা, এই তিনটাই সেম। যে কাট কাট কাট, রেড রেড রেড, অর্থাৎ এই এই ধরনের কিছু ভার্ব থাকবে যেগুলি পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আর সেম। আর আর কিছু ভার্ব থাকবে, আমরা দেখব এখানে দেখাচ্ছি যে কিছু ভার্ব আছে তিনটা ফর্মই একদম আলাদা, যেমন ডু ডিড ডান গো এন্ড গন, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগিন বিগান বিগেন বিগান, এই যে ব্যাপারগুলি সি স সিন, এই ভার্বগুলি একেবারেই ভিন্ন, তিনটাই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল। সো আমাদেরকে এইভাবে এই ধরনের ভার্ব রেগুলারলি প্র্যাকটিস করতে হবে সেন্টেন্সে, এবং প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে রাখতে হবে। এইভাবে একটা একটা করে মুখস্থ করে মনে রাখা সম্ভব না। আপনারা সবাই সিনিয়র, অনেক পড়াশোনা করে এই পর্যন্ত এসেছেন, স্কুল কলেজ পড়া শেষ, ভার্সিটি অনেকে আছে, কেউ কমপ্লিট। সো এগুলি আপনারা দেখেছেন, তারপরও আপনারা যখন এগুলি বই থেকে মানে প্রত্যেকটা একবার দুইবার করে দেখবেন, তখন কিন্তু আমরা এই ইংলিশে লিখতে এবং বলতে আমাদের জন্য এই ভার্বগুলি রেডি থাকবে, তখন আমাদের জন্য সহজ হবে স্পিকিং এ এবং রাইটিং এ। তেমনি আমি একটা বিষয় এখানে দেখাচ্ছি যে আই হ্যাভ হ্যাড ইট, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট, কারণ এই হ্যাভ একটা অক্সিলারি ভার্ব যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আর তারপরে আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। সো এই হ্যাভের, আবার হ্যাভ যদি আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করি তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। সো এই হ্যাভ আমাদের এখানে অক্সিলারি ভার্ব, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ মানে আছে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। সো আই হ্যাভ হ্যাড ইট, এটা একটা কারেক্ট সেন্টেন্স, আমার এটা আছে। তারপরে আমরা সেম ভাবে এই প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু ওয়ার্ড দেখলাম, সেই রকম সেম কিছু ওয়ার্ডস, জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট নেভার ইভার লেটলি রিসেন্টলি সো ফার, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করি। মানে এই ওয়ার্ডগুলো ইউজ করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে সেই সেন্টেন্সটা লিখবো। যেমন আই হ্যাভ অলরেডি রিটেন এ লেটার, এখানে আমরা অলরেডি ইউজ করেছি, তাই আমাদেরকে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো ফার শি হ্যাজ ডান ওয়েল, সে যতদূর সে ভালো করেছে। সো এখানে আমরা সো ফার পেয়েছি। এরকম জাস্ট, যেমন আমরা ছোটবেলায় পড়েছি আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এই জাস্ট নাও না জেনে না বুঝে কিন্তু মুখস্থর মতো করে পড়েছি। সো এটা আসলে জাস্ট নাও, জাস্ট এই ধরনের কিছু ওয়ার্ড, এগুলি আমাদের মনে রাখতে হবে, এগুলি প্রেজেন্ট পারফেক্টে ইউজ করি আমরা। তো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নাকি ভাইয়েরা, বলেন? জি শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। এখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করব। এই সেম ভাবে প্রেজেন্ট পারফেক্ট প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার সেম, যে প্রথমে সাবজেক্ট বসবে, শেষে অবজেক্ট, আপনারা জানেন। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছিলাম হ্যাভ আর হ্যাজ, কিন্তু এখানে বিন যোগ হবে, বিন। আর যখন আপনারা খেয়াল করছেন যে এইটা 4 নাম্বার টেন্স, প্রেজেন্টের 4 নাম্বার, অর্থাৎ জোর সংখ্যার টেন্সগুলি, জোর 12টা টেন্সের মধ্যে আমরা জোর সংখ্যার টেন্স পাচ্ছি। 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জোর সংখ্যার টেন্সগুলিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, অর্থাৎ যত জোর সংখ্যা 2 4 6 8 10 12 প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 6টা টেন্সের জোর সংখ্যার টেন্স, এগুলির সঙ্গে আইএনজি যোগ হবে প্রিন্সিপাল ভার্বের সাথে। যেমন আই হ্যাভ বিন টিচিং দ্য স্টুডেন্টস সিন 2010, এখানে আমি দেখতেছি যে আই হ্যাভ বিন টিচিং, এইটুকু স্ট্রাকচার ঠিক আছে, যে আই সাবজেক্ট, হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, টিচিং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, দ্য স্টুডেন্টস এটা অবজেক্ট, সিন্স 2010 2010 থেকে,
অথবা আই হ্যাভ বিন টিচিং দ্য স্টুডেন্টস ফর 10 ইয়ার্স, এই 10 বছর থেকে, 2010 থেকে অথবা 10 বছর থেকে। এখানে আমরা সিন্স 2010 আর এখানে আমরা ফর 2000 ফর 10 ইয়ার্স। এই যে ফর 10 ইয়ার্স আমরা দুই ভাবে এটা ইউজ করতেছি। এটার একটা কারণ আছে, একটু পরে স্পেসিফিকলি আমি বুঝাই দিচ্ছি। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব? এটা ইউজ করব তখনই যখন আমরা অনেক অতীতে অর্থাৎ অনেক পূর্বে কোনো কিছু শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো কাজ করতেছি। কারো মাইক্রোফোন মনে হয় অন আছে, প্লিজ অফ করে দেন। তো আমরা আসলে অতীতে কোনো কাজ শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো কাজ করতেছি বা কোনো ঘটনা চলমান আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ইউজ করে সেই সেন্টেন্সটা বলবো বা লিখবো। তো সেটা কিভাবে? যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলতেছি, হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর কামাল ফর 2 আওয়ার্স, উই হ্যাভ বিন স্টেইং ইন ঢাকা সিন্স 1998। মানে আমি 1998 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকায় আছি বা বাস করতেছি। এই যে অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত কিন্তু এই সময়টায় আমি এই কাজটা চলমান। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে এখন পর্যন্ত স্টিল নাও বৃষ্টি হচ্ছে। তাহলে ইট আর হ্যাজ বিন অক্সিলারি ভার্ব, রেইনিং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি, সিন্স এটা যোগ হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আর মর্নিং সময়, অর্থাৎ অতীতে অনেক পূর্বে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত কোনো কাজ যদি চলতে থাকে, চলমান থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব। এখন বিষয় হচ্ছে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কেন সিন্স আবার কেন ফর ব্যবহার করব, এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। যেমন আই হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর 3 আওয়ার্স, আমি আপনাদের সঙ্গে 3 ঘন্টা ধরে কথা বলতেছি। জাস্ট ফর এক্সাম্পল, ফর 3 আওয়ার্স, এখানে ফর এটাকে আমরা পিরিয়ড অফ টাইম বলি। কিন্তু আমি যদি সিন্স ব্যবহার করতাম তাহলে আমি এখানে বলতাম সিন্স তো উপরে দেওয়া আছে, সিন্স ইভিনিং, সিন্স ইভিনিং। 3 ঘন্টা বলতে এখানে আমরা ফর ব্যবহার করব, আর যদি ইভিনিং বলি সিন্স। তেমনি ভাবে আই হ্যাভ বিন নোটিফাইং ইউ, আমি আপনাদেরকে নোটিফাই করতেছি ফর 2 ডেজ, 2 দিন থেকে, অথবা আমি বলতে পারি সিন্স ফ্রাইডে অর্থাৎ শুক্রবার থেকে। ইউ হ্যাভ বিন গেটিং রেডি, আপনারা রেডি হচ্ছেন ফর 1 মান্থ, 1 মাস থেকে, কিন্তু আমি এখানে সিন্সের ক্ষেত্রে বলতে পারি সিন্স গত মাস এপ্রিল, মানে এপ্রিল থেকে আপনারা যদি এপ্রিল বলি তাহলে আমরা সিন্স ব্যবহার করব, আর 1 মান্থ হলে ফর ব্যবহার করব। তেমনি ভাবে আই হ্যাভ বিন টিচিং স্টুডেন্টস 11 ইয়ার্স, তাহলে আমরা 11 ইয়ার্স, তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি ফরের জায়গায় যদি 11 ইয়ার্স হয়, সিন্সের জায়গায় আমরা ব্যবহার করব 2009, সিন্স 2009। তাহলে আই হ্যাভ বিন টিচিং স্টুডেন্টস ফর 11 ইয়ার্স অথবা আই হ্যাভ বিন টিচিং স্টুডেন্টস সিন্স 2009। সো এখানে একটা জিনিস একদম ডিস্টিংগুইশ অর্থাৎ ক্লিয়ারলি বিষয় বোঝা যাচ্ছে যে আমরা ফর পিরিয়ড অফ টাইম মানে ফর ইউজ করব তখনই যখন আমরা একটা সংখ্যা দিয়ে ঘটনাটা টাইমটাকে বুঝাচ্ছি। অর্থাৎ আমি যদি এখন বলি 3 ঘন্টা থেকে আপনাদেরকে কথা বলতেছি, আরো 3 ঘন্টা পরেও বললেও বলবো ওই 3 ঘন্টায়। বাট আমি যদি বলি সিন্স ইভিনিং, যে আমি ইভিনিং থেকে আপনাদের বলতেছি আরো 3 ঘন্টা পর বললেও সেটা কিন্তু আপনার স্পেসিফিক টাইমটা বোঝা যাবে, অর্থাৎ ইভিনিং থেকে, অর্থাৎ আরো 3 এখন 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আরো 3 ঘন্টা পর বললেও অর্থাৎ 6 ঘন্টা হয়ে যাবে। আমি যদি বলি ফর 11 ইয়ার্স, আরো 10 বছর পরে বললেও বলবো ফর 11 ইয়ার্স, টাইম রিটেন ডকুমেন্ট চেঞ্জ হচ্ছে না। বাট আমি যদি বলি সিন্স 2009, 2009 থেকে, তাহলে আরো 10 বছর পরে বললেও বোঝা যাবে এটা আসলে 11 থেকে হয়ে যাবে 21 ইয়ার্স। এই ক্ষেত্রে আমরা পিরিয়ড অফ টাইম হলে আমরা ফর ব্যবহার করব, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব।
যখন আসলে কোনো ওয়ার্ড দ্বারা টাইমটাকে বোঝা যায় অথবা ইয়ার দ্বারা, তখন আমরা সিন্স ব্যবহার করব। আর কোনো কোনো কাউন্টিং বা নাম্বার দ্বারা বোঝা যায় সেই সময়টাকে, তখন আমরা ফর ব্যবহার করব। এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার এখন? জি, থ্যাংক ইউ। তো জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আরো কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব একদম হার্ড থেকে যে কিভাবে আরো ক্লিয়ার করা যায়। তো এখন আমরা দেখতেছি আসলে ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতেছি হি ইজ নাও লার্নিং, সে এখন শিখতেছে, হ্যাঁ, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হি হ্যাজ বিন লার্নিং, সে নাও সে এখন শিখতেছে। তাহলে এই নাও ইউজ করতেছি না, হি হ্যাজ বিন লার্নিং, সে শিখতেছে। তো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে না, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময়ের উল্লেখ থাকবে। যেমন ফর 2 ইয়ার্স, হি ইজ নাও লার্নিং হাউ টু মেক মানি অনলাইন and he has been learning how to make money online for 2 years। যখন আমরা সময় উল্লেখ করে দেব তখন সেই স্ট্রাকচার অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। আর যখন আমরা করতেছি বাট সময়ের উল্লেখ নাই, তখন সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। আর প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হচ্ছে যে কোনো কাজ এখন শুরু করেছি কিন্তু শেষ করি নাই, ফলাফলও বিদ্যমান আছে, ফলাফল বিদ্যমান আছে, মানে এই মাত্র শেষ হয়েছে, সেইটা ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যেমন হি হ্যাজ লার্নড জাস্ট নাও হাউ টু মেক মানি অনলাইন, মানে সে এই মাত্র শিখেছে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করতে, মানি ইনকাম করতে হয়। আর আমরা অলরেডি বলেছি যে সে 2 ইয়ার্স থেকে শিখতেছে কিভাবে ইনকাম করতে হয়, অর্থাৎ এখানে সময়ের উল্লেখ নাই, মানে সে এই মাত্র কাজটি করেছে আর এটা হচ্ছে এখনো করতেছে। এই হলো প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্স, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্স। আসলে এগুলি আমরা যখন প্র্যাকটিস করব রাইটিং এ বা স্পিকিং এর ক্ষেত্রে, তখন এটা ইট উইল বি মোর ক্লিয়ার ইনশাআল্লাহ। তো আজকে আমার এই পর্যন্তই বলার ছিল। আপনাদের সঙ্গে কন্ট্রাডিকশন মানে করতে পারলাম না, আপনাদের কথা শুনে শুনে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে জি জি পাচ্ছি। শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। তো আপনারা এই যতটুকু বুঝতে পারলেন, মানে অনলাইনে ডিস্টার্ব হয়তো হচ্ছে, বা আমি খুব দ্রুত বলেছি, আজকে ফার্স্ট ক্লাস এই কারণে অনলাইনে আমার ফার্স্ট ক্লাস। আসলে মূলত সবসময় তো স্টুডেন্টদের সামনে ক্লাস নেওয়া হয়, তো এই কারণে একটু হেজিটেট ফিল করতেছি। ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ আস্তে আস্তে গ্রাজুয়ালি আই উইল বি ওকে। তো আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট থাকবে আজকের ক্লাসের উপরে। 40 সেন্টেন্স থাকবে, আপনারা লিখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 10টা, আর রাইট 10 সেন্টেন্সেস অন প্রেজেন্ট কন্টিনিউয়াস, 10 সেন্টেন্সেস অন প্রেজেন্ট পারফেক্ট এন্ড 10 সেন্টেন্সেস অন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম আপনারা আপনাদের অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে যেই সমস্ত ওয়ার্ডগুলি ইউজ করেন, যেই সমস্ত ভার্বগুলি, ওইগুলি ব্যবহার করে, ইউজিং দ্যাট ওয়ার্ডস, দ্যাট ভার্বস, ইউ হ্যাভ টু রাইট বাই ইয়োরসেলফ। মানে কোনোভাবেই দেখে দেখে গুগল করে মানে এইভাবে লিখবেন না প্লিজ, যদি আপনারা শিখতে চান। আপনারা ভুল হোক, মিস্টেকস আর ইন আওয়ার ক্লাসেস, ইন আওয়ার সিলেবাস, মিস্টেক হবেই, মিস্টেক করে করে আপনারা শিখবেন। আপনারা জানেন আপনি আমার মতোই, আপনারা একই এজের প্রায় কাছাকাছি, সো আপনারা সিনিয়র বা জুনিয়র থাকতে পারেন, আপনারা নিজে থেকে এগুলো করবেন ইনশাআল্লাহ, ফাঁকি দিবেন না, কারণ আপনারা জানেন নিজেকে ফাঁকি দিলে অন্যকে ফাঁকি দিলে নিজেকে ফাঁকি দেওয়া হবে। আর তারপরে রেগুলার এন্ড ইরেগুলার ভার্ব যেগুলি আমি বললাম, ওইখানে দেখালাম 2 ধরনের। এই ধরনের 100টা 100 রেগুলার এন্ড ইরেগুলার ভার্ব আপনারা লিখবেন, লিখে আপনারা গ্রুপে পোস্ট করবেন ইনশাআল্লাহ। আগামী পরশুদিন বুধবার আবার ক্লাস আছে, ঠিক তার আগে, হ্যাঁ, তার 1-2 ঘন্টা আগে হলেও করবেন, পারলে কালকে বা পরশু সারা দিনের মধ্যে করবেন। আমি দেখব, দেখে ইনশাআল্লাহ আপনাদেরকে ফিডব্যাক দেব। আশা করি আপনারা মানে আমার কথাটা বুঝতে পারছেন। কি বলেন আপনারা? জি স্যার।
আচ্ছা, থ্যাংক ইউ। সো আপনারা ইনশাল্লাহ আপনারা আশা করি এগুলি কমপ্লিট করে দিবেন এবং রেগুলার ক্লাস করবেন, কারণ আমি প্রথমেও বলেছি, প্রথম দিকে যারা ছিলেন না, যে রেগুলার ক্লাস করলে আশা করি আপনারা বেসিক, মানে একদম বেসিক যে জিনিসটা, যে যে সূক্ষ্ম সূক্ষ্ম একদম ছোট ছোট সিলি মিস্টেকস হয় আমাদের রাইটিং এ, স্পিকিং এ, এগুলি আশা করি ইনশাল্লাহ থাকবে না। হ্যাঁ, আপনারা রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকবেন, অ্যাটেন্ড করবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ টু অল। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্ট জমা দেবো কিভাবে? অ্যাসাইনমেন্ট আমি আসলে একটা পোস্ট ক্রিয়েট করে দিব, ওই যে অল অ্যাসাইনমেন্ট শুড বি সাবমিটেড হেয়ার, ওই পোস্টের নিচে আপনারা সবাই 1 বাই 1 জমা দিবেন। তাহলে কি হবে, আমার দেখতে সুবিধা হবে, কারেকশন বা কমেন্ট করতে সুবিধা হবে। আদারওয়াইজ যদি আপনারা এক এক করে সব পোস্ট দেন, তাহলে অনেকগুলি পোস্ট আকারে এইভাবে দেখাটা একটু ঝামেলার বা অর্গানাইজ হইতে হবে না। আমি একটু পরে একটা পোস্ট দিয়ে দিচ্ছি, ওই পোস্টের নিচে আপনারা সবাই ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট গুলি কমেন্টে দিয়ে দিবেন। ক্লিয়ার? জি ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন ভাই, কোনো সাজেশন জি স্যার। যে এইভাবে করলে ভালো হবে, এটা করা দরকার, আপনারা ফ্রি ফ্রাঙ্কলি আমাকে বলতে পারেন, কারণ আমি নিজেও কিন্তু শিখতেছি এটা। না না না, আপনি যা আজকে দেখাইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা খুবই ভালো বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইনশাআল্লাহ চেষ্টা করব আরো ভালো করার জন্য। ফার্স্ট ডে তো একটু নার্ভাস ফিল করতেছি, এই কারণে আর কি। হ্যাঁ, জি তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি পোস্ট দিয়ে দিচ্ছি, এই ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ড দেখে আপনারা আরো দরকার পড়লে দুই একবার দেখবেন, দেখে আপনারা ওই আমি যে পোস্ট করবো তার নিচে কমেন্টে অ্যাসাইনমেন্ট গুলি দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো ঠিক জি আছে, আর কারো কিছু বলার না থাকলে ইনশাআল্লাহ। আজকে কেটে দেই কলটা। কারো কিছু বলার আছে? ঠিক আছে, আমার রেকর্ডটা আর কি স্যার দিলে একবার দেখতে হবে। আচ্ছা, রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি, রেডি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।